বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেলাই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেলের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দু, আপনারা জানেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠা লাভ করার পর 1997 সালে ব্যাংক কোম্পানি আইনে রেজিস্ট্রেশন লাভ করে এবং পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যারা মাইক্রো ক্রেডিট কার্যক্রম করে থাকেন সেই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কাজ, যেমন অ্যাডভোকেসি, লবিং, বিভিন্ন তথ্য সংগ্রহ, গবেষণা, জনবলের দক্ষতা উন্নয়ন এবং সর্বোপরি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিয়াজোর মাধ্যমে কিভাবে অর্থ সংগ্রহ করা যায় সে কাজটি করে থাকে। বরাবরের মতো আজকেও ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম তাদের এই 36তম আলোচনা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছে। আজকের আলোচনা অনুষ্ঠানটি মূলত আমাদের প্রত্যাশী নামী একটি মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান যারা চট্টগ্রামে কাজ করে তাদের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথিগণকে পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে আছেন আমাদের বিআইবিএমের সাবেক মহাপরিচালক জনাব তৌফিক আহমেদ চৌধুরী। আমরা আরও পেয়েছি আমাদের সিডিএফের সংস্থা সদস্য, প্রত্যাশীর নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব মনোয়ারা বেগম। আমি প্রথমেই যাচ্ছি আমাদের বিআইবিএমের সাবেক মহাপরিচালক, যিনি তার সারা জীবনই বিআইবিএমে কাটিয়েছেন। স্যার, আপনি জানেন বাংলাদেশে 7 শতাধিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এবং এই 7 শতাধিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান 2 লক্ষাধিক কোটি টাকা নিয়ে তারা দরিদ্র জনগণের সেবা করে যাচ্ছে এবং এদের জনবলও 2 লক্ষের বেশি। এই যে প্রতিষ্ঠানগুলো গ্রামে গঞ্জে বিভিন্নভাবে কাজ করছে, অর্থনীতিতে এদের যে অবদান এবং জিডিপির দিক থেকে বা অন্যান্য দিক থেকেও আপনি ভালো বিশ্লেষণ করতে পারবেন, যদি আমাদেরকে একটা কাইন্ডলি এদের ভূমিকাটা বলেন। আসলে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনসগুলোর জিডিপিতে কন্ট্রিবিউশন এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্যাল স্টাডি, মানে সরাসরি ম্যাথামেটিক্যাল স্টাডি আমার চোখে পড়ে নাই। তবে একবার শুনেছিলাম কারা নাকি একবার ক্যালকুলেশন করেছিল যে 1% to 3% ওরা জিডিপিতে কন্ট্রিবিউট করে। যাই হোক, ওই কথা বাদই দিলাম যে আসলে কোয়ান্টিফিকেশন যদি আমি নাও করতে পারি, চোখে যা দেখি, কানে যা শুনি, আমার চতুর্পাশে আমরা যা দেখতেছি, এগুলো থেকেও তো আমরা কিছু কনক্লুশন ড্র করতে পারি। এবং ডেফিনেটলি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনসগুলোর আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার পিছনে এদের যথেষ্ট অবদান আছে। সাধারণ মানুষের মধ্যে এই যে সেভিংস ইনকালকেট করা, মাইক্রো ফাইন্যান্স পুরো প্রসেসের মধ্যে কিন্তু দিস ইজ ইনবিল্ট। তো এইটা আপনি কীভাবে মিজার করবেন? বাট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ইভেন লোকগুলোকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেয়া, এই যে তোমার সাইন করাতে শিখতে হবে, তোমার এই টাকার হিসাব রাখা শিখতে হবে, এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিগুলো প্রোভাইড করছে, এইগুলো তো আসলে কোয়ান্টিফাই করার ব্যাপার না, তাই না? তা আমি যদি একে সরাসরি জিডিপিতে কন্ট্রিবিউশন নাও বের করতে পারি, তাই না, অন্তত তো এতটুকু আমি বলতে পারবো যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আমাদের মানুষের মধ্যে সেভিংস হ্যাবিট ইনকালকেট করা, ফাইন্যান্সিয়াল লিটারেসি ডেভেলপ করা এবং সর্বোপরি নারীর ক্ষমতায়নের ব্যাপারটা তো অত্যন্ত চমকপ্রদ, তাই না? এইটা যে চোখে পড়ার মতো, কেমন চোখে পড়ে এটা আপনারা সবাই বুঝেন, তাই না? তো সুতরাং এই সমস্ত কিছু যদি আমি বিচার বিবেচনা করি তাহলে ডেফিনেটলি জিডিপিতে এর পজিটিভ কন্ট্রিবিউশন আছে। তো সুতরাং কোয়ান্টিটির কথা যদি আমার মেজারমেন্ট, আমার যদিও হাতে এখনো কোনো মেজার্স নাই, কিন্তু ইভেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ কোয়ালিটেটিভ মেজারমেন্ট এটার কন্ট্রিবিউশন রিয়েলি অনেক অনেক। আমি এখন চলে যাব আমাদের মনোয়ারা আপার কাছে। যখন কলেজ জীবনে তিনি তখন এই কর্মকাণ্ডে ঢুকেছেন, আমি একটু অবাক হচ্ছে যে সে 1983 সালের কথা সম্ভবত। আপনি গ্র্যাজুয়েশন করার আগেই কিভাবে সমাজ কল্যাণের এদিকে নিজেকে নিয়োজিত করলেন এবং কি চিন্তা ভাবনা আপনার ছিল তখন, যে ফ্যামিলির প্ল্যানিংয়ের কাজগুলো নিয়ে আপনি শুরু করছিলেন, এই সার্বিক বিষয়টা আপনার যে উত্তরণটা ঘটেছিল পরবর্তীতে মাইক্রো ক্রেডিটে আসেন, একটু আমাদেরকে যদি বলেন। আমার বিয়ে হয় ক্লাস 8-এ যখন পড়ি। আমি মুসলিম লীগের সাথে ছিলেন আমার বাবা, কিন্তু আমার বাবা ছিলেন একটু ব্রড মাইন্ডেড মানুষ। আমার বাবা ছিলেন 24 বছর ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট, বলতো তখন প্রেসিডেন্ট ছিলেন। বিয়ে দিয়েছে এমন এক সম্ভ্রান্ত ফ্যামিলিতে, যে বংশধর একটা ফ্যামিলিতে, শিক্ষিত পরিবার, তারা ছিল পলিটিক্যালি কনসাস একটা পরিবার, এবং আমার বাবার পছন্দের এই পরিবারের হাতে আমাকে তুলে দিয়েছিল। তখন আমি ক্লাস 8-এ পড়ি।
তো ওখানে এসে দেখছি যে আমাকে প্রথমে বলা হচ্ছে তুমি পড়াশোনা করতে পারবা। আমি এটা পেয়ে আর আর এদিক সেদিক কোথাও তাকাই নাই। আমি পড়াশোনা করতে পারবো এইরকম একটা আগ্রহ নিয়ে আমি কোনো কিছু আর চিন্তা করি নাই, ওই বাড়ি থেকে চলে গেছি। যাওয়ার মাসখানেকের মধ্যে আমার পড়া শুরু হয়েছে। স্কুলে যাওয়ার আশেপাশে যখন আমি দেখতাম আমার গ্রামের মা ও বোনদেরকে, বিশেষ করে মেয়ে শিশুগুলিকে, ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুর পরিচর্যার ব্যাপারটা ছিল অন্যরকম। তো এগুলি আমার কাছে খুব খারাপ লাগতো, আমার মনে খুব কষ্ট পেতাম যে মেয়ে এখানে বৈষম্য এরকম কেন? ছেলেদেরকে প্রাধান্য দেয়া হতো। এই সব জিনিসগুলি আমাকে খুব পীড়া দিত। যখন এসএসসি পাশ করলাম, আমার হাজবেন্ডের এক বন্ধু বলে যে তুমি ও তো যে ফ্যামিলি থেকে আসছে, ওকে দিয়ে চাকরি করানো যাবে না, ওকে দিয়ে চাকরি করাইতে পারে এরকম একটা ব্যবস্থা তৈরি করে দিতে হবে আমাদেরকে। তখন আমাকে ওনার নাম ছিল না বললে নয়, মাস্টারদা সূর্য সেনের নাতি অরুণ সেনগুপ্ত। অরুণ সেনগুপ্তর এক ফ্রেন্ড ছিল মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি বাবুল চক্রবর্তী। ওনার ফ্রেন্ডরা মিলে আমাকে বলে যে তুমি কিছু একটা করো। তখন আমাকে ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা পদ দেখাই দিল। বাবুলদা ছিলেন যে ফ্যামিলি প্ল্যানিং, তখন সাবমেনশন কমিটিতে উনি আমার প্রস্তাবটা তুলে ধরলেন। ওই প্রস্তাব এপিএসটিসি ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের একটা সাহায্য আমাকে 3 লাখ টাকার একটা অনুদান দিয়ে আমার কার্যক্রম শুরু হয়। এইটা দিয়ে শুরু করে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম শুরু করি। এরই মধ্যে জিও একটা কোলাবোরেশন অ্যাডাপ্ট কোলাবোরেশনের জন্য কুমিল্লা বার্ড একটা বিশাল আয়োজন করে। ওই আয়োজনে আমি উপস্থিত হওয়ার সুযোগ পেলাম। ওখানে জিও ডোনারদের একটা, তখন সাউথ এশিয়া পার্টনারশিপ নামে একটা ডোনার আমার সংস্থাকে পছন্দ করলো। তারা দিল 29 লাখ টাকার একটা ফান্ড। ওই ফান্ড নিয়ে ওখানে 6 লাখ টাকা ছিল রিভলভিং লোন ফান্ড। ওই রিভলভিং লোন ফান্ড দিয়ে শুরু, আজকে 1000 কোটি টাকা আসছে। ধন্যবাদ আপা, আপনার যে শুরুটা এটা আসলে অবাক হওয়ার মতে। ওই বয়সে আপনাদের প্রস্তাব তৈরি করে পাঠিয়েছেন। আমি আবার স্যারের কাছে যাব। স্যার, আপনি জানেন আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো কেউ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে নিবন্ধনকৃত, কেউ আবার আরজিএসসি থেকে, এবং বিভিন্ন আইনে এদের হয়ে থাকে। এবং প্রথম যখন তাদের রেজিস্ট্রেশন নেওয়া হয় তখন কিন্তু স্যার একটা সাংগঠনিক কাঠামো তৈরি হয়। তাদের যদি আমরা কোম্পানি আইনে বলি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তাদেরকে দেওয়া হয়। আবার অন্যভাবে আরজিএসসি থেকে তাদের গঠন যদি ওইভাবে হয়, সমাজ কল্যাণ থেকে আলাদা একটা নিয়ম আছে। এখন প্রশ্ন হলো যে এই প্রতিষ্ঠানগুলো যেই কাঠামোর মাধ্যমে যেই কার্যাবলী ঘোষণা দিয়ে নিবন্ধিত হয়, পরবর্তীতে যদি মাইক্রো ক্রেডিট অপারেশনের জন্য সনদ নেয় বা পিকেএসএফের পার্টনার হয়ে তাদের সাথে কাজ করতে যায়, তখন আসলে পিকেএসএফ বা এমআরএ বা এই ধরনের যারাই তাদের সাথে কাজ করে, তাদের পূর্ববর্তী নিবন্ধনের সাথে সাংঘর্ষিক হয় বা কোনো কাজ বাধাগ্রস্ত হয়, এইরকম কতগুলো বিষয় অনেক সময় আমরা দেখি। আপনি কি মনে করেন যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কার্যক্রমের জন্য আলাদা নিবন্ধন দেওয়া উচিত, অথবা আগের যে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমকে স্বাধীনভাবে করতে দেওয়া উচিত? এই বিষয়ে আসলে আমরা আপনার একটু মতামত চাচ্ছিলাম যে এখানে ফায়ারওয়াল থাকা দরকার কিনা, বা কী রকম কাঠামোগুলো হওয়া উচিত, যারা কাঠামোর বাইরে গিয়ে কথা বলে তাদেরকেই বা কীরকমভাবে নির্দেশনা পরামর্শ দেওয়া উচিত? না, আসলে কাঠামোটা যাই হোক না, আলটিমেটলি আপনার উদ্দেশ্যটাকে, আপনার উদ্দেশ্য সোশ্যাল ওয়েলফেয়ার করা, আপনার উদ্দেশ্য এই আপনার মহিলাদের ক্ষমতায়ন করা, আপনার উদ্দেশ্য এই আপনার শিশুদেরকে আসলে একটা বেটার লিভিং দেয়া, তাই না? এটা আপনি যে প্রতিষ্ঠান থেকেই আপনি সনদ নেন না কেন, আলটিমেটলি আপনার উদ্দেশ্য হওয়া উচিত সমাজ কল্যাণ। ওই সমাজ কল্যাণের একটা ব্যাপক ডেফিনেশন থাকা উচিত, এবং ওই ডেফিনেশনের মধ্যে পড়লেই সবগুলো অর্গানাইজেশনকে তাদের অবজেক্টিভ অনুযায়ী কাজ করতে পারি। তো আমার দৃষ্টিতে দেখেন, আসলে বাংলাদেশে এই জিনিসগুলো ট্রান্সফরমেশন কি হচ্ছে দেখেন। আমরা এই সমস্ত আগে তো সিম্পলি এনজিও হিসাবে কাজ করতে, তারপরে কাজ শুরু করেছে আপনার মাইক্রো ক্রেডিট হিসাবে, এখান থেকে ট্রান্সফর্ম হয়েছে মাইক্রো ফাইন্যান্স, এখন আপনারা যেতে চাচ্ছেন ইনক্লুসিভ ফাইন্যান্স। তো ইনক্লুসিভ ফাইন্যান্সের দিকেই বরঞ্চ আপনি বেশি নজর দিবেন যে এটাকে ইনক্লুসিভ ফাইন্যান্সে কীভাবে ট্রান্সফর্ম করা যায়। কারণ আপনার এখন ওই যে আমরা যে বললেন যে শুধুমাত্র আপনি সেভিংস হ্যাবিটটা আপনি শেখাচ্ছেন, কিন্তু এই সেভিংসটা কীভাবে করতে হবে, এবং এই যে এত বড় বড় মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশনসগুলো তাদের যে ক্রেডিটগুলো দিচ্ছে, আমি চাই যে এদের ক্রেডিটটা এদের সেভিংস থেকে জেনারেটেড হোক,
তাই না? এদের ক্রেডিটটা যদি আপনি আবার সেই ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান, ব্যাংকও দেখলো একটা ভালো ভালো সোর্স অফ লেন্ডিং, এরা টাকা পয়সা মারে না, কারণ ওদের তো মানে কার্যক্রমের মধ্যেই এটা আসলে ইনবেডেড হয়ে গেছে যে আসলে এই ফাঁকিবাজি না করা, এই খেলাপি না করা, এই সমস্ত। সুতরাং এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য দরকার অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্স, ইনক্লুসিভ ফাইন্যান্স। সেজন্য আমরা শিরোনাম রেখেছি আজকে। হ্যাঁ, না ডেফিনেটলি আপনার শিরোনাম অত্যন্ত চমৎকার হয়েছে। সুতরাং আমাদের ওই পর্যায়ে আমরা কীভাবে যাব সেইভাবে আপনার এখন চিন্তা ভাবনা। থ্যাংক ইউ স্যার। সুধীবৃন্দ, চলুন আমরা এখন প্রত্যাশীর বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিও চিত্র দেখে আসি। সময়টা 1983 সাল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ তখনও দাঁড়ানোর চেষ্টা করছে। সেই সময়ের দেশের 70 থেকে 80% মানুষ কৃষি নির্ভর হলেও আনুমানিক 65 থেকে 70% মানুষ তখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। শিক্ষা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যু হার সব মিলিয়ে সে সময়টি ছিল বাংলাদেশের এক কঠিন ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে স্বপ্নবাজ, সমাজ সচেতন একজন মানুষ মনোয়ারা বেগম, যিনি সমমনা কিছু মানুষদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন সমাজে অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার। তাদের বিশ্বাস পরিবর্তন শুরু হয় একটি উদ্যোগ থেকে। সেই বিশ্বাস থেকেই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় পরিবার পরিকল্পনা, শিশু ও মাতৃমৃত্যু রোধে সচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়নের মধ্য দিয়ে জন্ম হয় প্রত্যাশী, যা ছিল তৎকালীন সময়ের জন্য অন্যতম একটি জাতীয় ইস্যু। দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জীবন রক্ষার মাধ্যমে একটি শান্তি শৃঙ্খল সমাজ তৈরির লক্ষ্যে বোয়ালখালী থেকে যাত্রা শুরু করে বর্তমানে 16টি জেলায় ছড়িয়ে গেছে প্রত্যাশীর কার্যক্রম। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030-এর 17টি লক্ষ্যের মধ্যে প্রত্যাশী এখন পর্যন্ত 16টি লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারের পাশাপাশি অবদান রেখে চলেছে। দক্ষতা, দায়বদ্ধতা এবং স্থানীয় জনসাধারণ সম্পৃক্তকরণের মধ্য দিয়ে প্রত্যাশী আজ বাংলাদেশের প্রথম সারির মানবিক ও উন্নয়ন সংগঠনগুলোর একটি। সমাজে পিছিয়ে পড়া এবং অবহেলিত মানুষদের জীবিকায়ন ও আর্থিক ক্ষমতায়ন, শিক্ষা, অভিবাসী সেবা, ক্ষুদ্র ঋণ, জলবায়ু সহনশীলতা, লিঙ্গ সমতা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করে। আর এই সব কার্যক্রমের মধ্য দিয়ে প্রত্যাশী গড়ে তুলেছে একটি শক্তিশালী কর্মপরিসর। এই অগ্রযাত্রায় পাশে থেকেছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো। উল্লেখ্য যে 2017 সালে কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থীরা অবস্থানের পর অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এর সাথে প্রত্যাশী রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সহ শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। 42 বছরের এই দীর্ঘ পথ চলায় প্রত্যাশীর সবচেয়ে বড় অর্জন নারীর ক্ষমতায়ন। ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ বিভিন্ন প্রকল্প নারীদের আর্থিক শক্তি বৃদ্ধি করেছে, উন্নত করেছে পারিবারিক আয় আর তৈরি করেছে সিদ্ধান্ত গ্রহণে নারীর শক্ত অবস্থান। অনেক পিছিয়ে থাকা নারী আজ ক্ষুদ্র উদ্যোক্তা, অনেক পরিবার আজ নতুন স্বপ্ন দেখে, অনেক শিশু আজ স্কুলে যায়। 2002 সালে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য প্রত্যাশী পেয়েছিল জাতীয় পুরস্কার, যা প্রমাণ করে মানুষের জন্য কাজ করার নিষ্ঠা, আন্তরিকতা এবং সক্ষমতা। আমরা এতক্ষণ আপনার বিভিন্ন কার্যক্রমগুলো দেখলাম যে আপনি বিভিন্ন কার্যক্রম করছেন। আমাদেরকে একটু বলবেন, এই যে আপনার একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাচ্ছেন, শেষে আবার অর্থায়নের দিকেও আপনি চলে গেছেন, এই ধাপগুলো আমাদেরকে কেন আপনার প্রয়োজন হলো? এবং আপনি এখানে আমাদের বড় বিষয় যেটা জানার,
যে আপনি কি বাজেট পেয়ে বা বরাদ্দ পেয়ে কাজে নেমেছেন, না বরাদ্দ পাওয়ার আগে আপনি চিন্তা ভাবনা করছেন যে আমি এই কাজটা করব? প্রথম দিকে তো খুব বেশি গোছালো ছিল না সংস্থা। জি। প্রথম দিকে অগোছালোভাবে যখন শুরু করি তখন ধাক্কা খেতে খেতে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। এক্সপিরিয়েন্স হওয়ার পরে বুঝলাম যে না, এখানে সব ধরনের পলিসিগুলি তোমার স্ট্রং লাগবে। আমরা সব ধরনের স্ট্রং পলিসিগুলি ডেভেলপ করেছি, সাস্টেনেবল প্ল্যান ডেভেলপ করেছি, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান আছে। আমরা ডোনারকে বলতে পারি আমার এই আছে পলিসিতে, তুমি যদি আমার এই কার্যক্রম পরিচালনাটাকে পছন্দ করো তাহলে তুমি আমার সাথে আসতে পারো। আমাদের এই সক্ষমতা অর্জিত হয়েছে ইনশাল্লাহ। বরাদ্দের দিকে আমরা তাকাই না। আমার প্ল্যানটা হলো, আমি প্ল্যানটা নিয়ে দাঁড়িয়েছি, বরাদ্দটা আমাকে হাঁটাতে শিখিয়েছে। ওই হিসাবে ইনশাল্লাহ আপনি প্রত্যাশী প্রত্যেকটা কার্যক্রম আপনি যদি ভিজিট করেন আপনি ইমপ্রেসড হবেন। প্রথম দিকে তো আমরা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন করেছি। তারপরে যখন মারা বলা বলি শুরু করছে, তুমি দুটি সন্তান যথেষ্ট বলো, তুমি এই দুটি সন্তানের পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে তোমার কি চিন্তা ভাবনা কি? তখন আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে না, এদেরকে পুঁজি ইম্পোর্ট সাপোর্ট দিতে হবে। তখন ইম্পোর্ট সাপোর্টের জন্য ধারে ধারে ঘুরাঘুরি করার পরে পেয়ে গেলাম সাউথ এশিয়া পার্টনারশিপের প্রথম। তারপর আসলো পিকেএসএফ। পিকেএসএফের এখন আমরা বিশাল একটা পার্টনার। পিকেএসএফের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির 700-800 পিউর মধ্যে আমরা 26তম। আমি গর্ব ভরে স্মরণ করি আমার ওই 200 টাকা বেতনের স্কেলের মেয়েগুলিকে, যে মেয়েগুলি একসময় আমার একটা মেয়েকে দুর্বৃত্তের হাতে দর্শন হইতে হয়েছিল। এইরকম মেয়েগুলিকে আমি স্মরণ করি। ওই মেয়েগুলির রক্ত, ঘাম, শ্রম। আপনি কি ওদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পেরেছেন? পেরেছি ইনশাল্লাহ। আমার এখন সব কিছু মিলে 5000-এর উপরে আমার স্টাফ। আমরা আবারও স্যারের কাছে যাই। স্যার, আমাদের যে খেলাপি ঋণগুলো আছে, এই খেলাপি ঋণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা আছে এবং এক একটা প্রভিশন রাখা হয়। ইভেন আপনি জানেন যেটা পিওর শুদ্ধ, সেখানে আমরা 1% রাখি। এখন আমরা এই যে প্রভিশনটা, এটার প্রয়োজন কিন্তু স্যার আমাদের হচ্ছে যখন আমরা রাইট অফ করতে যাই। কিন্তু রাইট অফের আগে আসলে প্রকৃত অর্থে ওইভাবে প্রয়োজন হয় না, যদি না ওই ক্যাপিটালে আমরা যে 1% রেগুলার নেই, সেটা তো ব্যাংকের ক্ষেত্রে, মাইক্রোক্রেডিটের ক্ষেত্রে তা হয় না। তো আমরা মাইক্রোক্রেডিটের ক্ষেত্রে এই যে ভাগগুলো, এই ভাগগুলোকে যদি ধাপে ধাপে আমরা প্রভিশন না নিয়ে একবারে যখন রাইট অফের প্রয়োজন হবে তখন যদি আমরা প্রভিশন নির্ধারণ করি, রাইট অফ করি, তাহলে কেমন হয়? এই যে ধারণাটা যে স্টেপ বাই স্টেপ আমি তাকে খেলাপি স্কেলিং করব, বাট প্রভিশন রাখবো না, বা প্রভিশন রাখলে এই যে আমার টাকাটা অন্যত্র চলে যাচ্ছে, আমি এই টাকাটা কিন্তু আর আমার ওখানে কাজ করাতে পারছি না, এই বিষয়ে যদি আমাদেরকে কাইন্ডলি একটু বলেন স্যার। এটা না, ধন্যবাদ আপনাকে, খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বোথ মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড রেগুলার ফাইন্যান্স, তাই না, মানে তারা সবাই নিজে একজন আরেকজনের কাছ থেকে শিখবে। যে আমাদের ব্যাঙ্কগুলো এই সমস্ত কাজকর্ম করতে চায়, আমি বলি ভাই তোমার এই অ্যাপ্রোচ দিয়ে হবে না, ইউ ট্রাই টু লার্ন ফ্রম দেম, যে ওদের অ্যাপ্রোচ আর তোমার অ্যাপ্রোচের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তো সুতরাং আমরা যে মাইক্রো ফাইন্যান্স করি, আমরা যে ডেফিনেটলি রেগুলার ফাইন্যান্সের কাছে শিখবো না তা নয়। আপনি যে প্রভিশনসগুলোর কথা বলছেন এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, তাই না? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের নিয়ম হচ্ছে আপনি যদি কখনো সাবস্ট্যান্ডার্ড যদি লোন হয়, ডাউটফুল হয় বা ব্যাড অ্যান্ড লস, এই তিনটে হচ্ছে আপনার ক্যাটাগরি। তো সাবস্ট্যান্ডার্ড হলে তার এগেনস্টে আপনি হয়তো বা 20% প্রভিশন রাখেন। প্রভিশন রাখার অর্থ ঠিক, প্রভিশন রাখার অর্থ কোনো কারণে যদি এটা আলটিমেটলি যদি ব্যাড হয়ে যায়, তাই না, তাহলে যদি এটাকে আপনি যদি ফাইন্যান্স করতে পারেন, সাপোর্ট দিতে পারেন। তো একইভাবে আপনার ডাউটফুল হতেই এবং ব্যাড অ্যান্ড লস, কারণ এখন আপনি ব্যাড অ্যান্ড লস হয়ে যাওয়ার পরে তারপরে যদি এটাকে প্রভিশনিং করতে চান তখন বেশি টাকা পয়সা লাগবে। এটা মাইক্রো ফাইন্যান্সের পক্ষে এটা সম্ভব নাও হতে পারে। সেই জন্য আমার মনে হয় এটা ধাপে ধাপে হতে পারে। এতে এখন আপনি ওই একেবারে পিওর রেগুলার ফাইন্যান্সের মতো আপনি পার্সেন্টেজ দিয়ে কথা বলতে পারেন, 20, 50, 100 না করে আপনি অন্য কোনো রেশিওতে আসতে পারেন, কিন্তু এটা ধাপে ধাপে রাখাটাই বেটার। একবারে আপনি যখন নাকি ব্যাড অ্যান্ড লস হয়ে যাবে তখন এটার এগেনস্টে 100% টাকা প্রভিশন রেখে তারপরে এটাকে আবার রেগুলার লোনে ফিরিয়ে আনে, এটা মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশনগুলোর জন্য কঠিন হয়ে যাবে। না না, চলে যাচ্ছে না, এটা তো আছে আপনার কাছে। যদি কখনো আপনি যদি বিপদে পড়েন তাহলে তখন ওটা আপনাকে শেল্টার দেবে। আমি এখানে একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। আমরা
কখনো রাইট অফ করিনি এই পর্যন্ত। আমি মনে করি যে রাইট অফ করা মানে আমার যে ছেলে মেয়েগুলি এই কাজের সাথে সম্পৃক্ত ওই ছেলে মেয়েগুলির চরিত্র খনন করা। আমরা মনে করি যে রাইট অফ থাক, যেটা বকেয়া পড়ে গেছে ওই বকেয়ার থাক, আস্তে আস্তে তোমরা আদায় করো। আপনাকে তো এমআরএর নিয়ম অনুযায়ী রাইট অফ করতে হয়। আমি করিনি, আমি রাইট অফ করিনি। কারণ হলো আমার টাকাটা তো আমি আমার বেনিফিশিয়ারিদের হাতে পৌঁছেছি। আমার বেনিফিশিয়ারিদেরকে এটাও পৌঁছেছি, এটাও ওদেরকে মোটিভেট করতে। তারা টাকা দিতে পারছে না বলেই তো আপনি রাইট অফ করছেন ক্লাসিফাই। আমি তাদেরকে বুঝিয়ে তারা যখন সক্ষমতা অর্জিত হয়ে যাবে তখন আমার টাকাটা ফেরত দিবে আমাকে, এরকমভাবে আমি 1 টাকাও কখনো রাইট অফ করি নাই। আমার বকেও বেশি নেই। রাইট অফ না করলে আপনার ডিফল্ট লোনের পরিমাণ তো বেড়ে যাচ্ছে এবং একই সাথে আপনার কিন্তু আমি আমার ডিফল্ট লোন কম, খুব কম। খুব কম। কত পার্সেন্ট আপনার? আমার 1000 কোটি টাকা প্লাস আমার বকেয়া আছে মাত্র, ডিফল্টার আছে মাত্র 19 কোটি টাকা। তাও হয়েছে কিভাবে, ওই গত বছর যে হইলো ফ্ল্যাট হইলো একটু বাড়ছে, না হয় আমার ডিফল্টারটা খুব কম। স্যার আপনি তো জানেন যে সিডিএফ অনেকগুলো এমএফআই নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এবং আপনি জানেন স্যার এদের পাবলিকেশন আছে, বিভিন্ন সেক্টরের সাথে কাজ করে। আমরা এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য বা মানুষের কল্যাণের জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য কিভাবে এটাকে আরো সম্প্রসারিত করতে পারি স্যার? না, সিডিএফ এটা তো বেসিক্যালি নেটওয়ার্কিং অর্গানাইজেশন। এটা আপনার সমস্ত ক্রেডিট গিভিং মানে এজেন্সিসগুলোর একটা অর্গানাইজেশন, তাই না? এখন এইখানে তো আপনারা ডেফিনেটলি যে সমস্ত কার্যক্রম করেন, আপনার স্ট্যান্ডার্ডগুলো তৈরি করবেন, আপনার কোড তৈরি করতে পারেন, তাই না? এবং এই ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে যে আসলে এই মাইক্রো ফাইন্যান্সের কী দরকার এগুলোর ব্যাপারে সিডিএফ গবেষণা করতে পারে। তবে এই নেটওয়ার্কিং অর্গানাইজেশনটা দরকারও আছে, কারণ আপনারা তো আসলে সেই অর্থে লেন্ডিং অর্গানাইজেশন না, সেই অর্থে তাদেরকে কোনো করে, কিন্তু আপনাদের অনেক রোল আছে এই যে স্ট্যান্ডার্ডগুলো তৈরি করা, রিসার্চ করা, তারপরে এই যে এতগুলো প্রতিষ্ঠানে এবং তাদের কোয়ালিটি অফ ক্রেডিট ইমপ্রুভ করার জন্য প্রচুর ট্রেনিং দিতে হবে ভাই। তারপরে দেখেন আমাদের দেশে মাইক্রো ফাইন্যান্সের যে জিনিসটা ইজ রিয়েলি অ্যাবসেন্ট, সেইটা আপনারা করতে হবে। যেমন আপনারা তো অ্যাক্সেস টু ফাইন্যান্সের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশনের ব্যবস্থা করতেছেন, ওইটা আপনারা করেন, ওইটা দ্যাট উড বি দ্য ইয়োর মানে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, তাই না? ওইটা স্যার আমরা আপনার এই পরামর্শ মাথা পেতে নিলাম স্যার, এবং আমরা টাইম টু টাইম আপনার বিভিন্ন পরামর্শ নেব। আমরা একটু আপনার কাছ থেকে জানার যে আপনি কাজ করতে গিয়ে যে বিভিন্ন সংস্থাগুলোর যে সহযোগিতা অথবা বিভিন্ন সহযোগিতার পরিবর্তে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, এবং লোকালি অনেক সময় আমরা দেখি যে অনেকগুলো সমস্যা হয়ে থাকে। এই ধরনের কোনো প্রবলেম যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের মানে পরবর্তীদের জন্য বা আমাদের সেক্টরের জন্য জানা থাকলে সুবিধা আমাদের কিন্তু একটু কাইন্ড। আমি সাজাদ ভাই, আমি এখনো পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। জি, প্রবলেম ফেস করতে হয় না যদি আপনি আলোচনার মাধ্যমে থাকেন, জি, সবার সাথে প্রপার যোগাযোগটা মেনটেন করেন, তাহলে কোনো কনফ্লিক্ট তৈরি হবে না। আমাদের সাথে কোনো কনফ্লিক্ট কারোর সাথে হয়নি। এমআরের সাথে একটু ঝামেলা হয়েছিল একটা, ওইটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে নিয়েছি। আপা এর সাথে আমি আরেকটু কথা যোগ করি, সেটা হলো আপনি তো দেখেছেন যে সিডিএফ বাই দিস টাইম অনেক জেনারেল বডি মেম্বার তৈরি করেছে। সিডিএফ এর কাছে আপনার কি প্রত্যাশা, বা সিডিএফ এর মাধ্যমে অন্যান্য যে রেগুলেটরি এজেন্সিগুলো আছে ওদের কাছে কি প্রত্যাশা আপনার? সিডিএফ হলো এমএফআইদের একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। সিডিএফ এর কাছে আমরা আশা করব যদি কখনো আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেখানে সিডিএফ যাতে আমাদের পাশে দাঁড়ায়। থ্যাংক ইউ। সিডিএফ সবসময় আপনাদের পাশে থাকবে। আমাদের সাথে আজকে যে বিজ্ঞ দুজন অতিথি ছিলেন, আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব তৌফিক আহমেদ চৌধুরী এবং আমাদের প্রত্যাশা নির্বাহী পরিচালক জনাব মনোয়ারা বেগম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জ্ঞানের কথাগুলো জানলাম, অভিজ্ঞতা জানলাম, এগুলো আমাদের মাইক্রো ক্রেডিটকে যে শুধু এগিয়ে নিয়ে যাবে তা নয়, সমগ্র জাতির জন্য দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করবে আমরা মনে করি। আমরা এতক্ষণ আপনাদের যে সময় নিয়েছি সেজন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং ভবিষ্যতে বিজ্ঞজনদেরকে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।